নমস্কার। গল্প একান্তের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ থাকছে আমাদের সবার প্রিয় লেখক রাজশেখর বসু তথা পরশুরামের কলমে একটি অনবদ্য গল্প, তিলোত্তমা। গত সপ্তাহগুলিতে বেশ কিছু নতুন গল্প একান্তেতে এসেছে। আপনাদের অনেকেরই হয়তো শোনা হয়ে ওঠেনি। অবশ্যই শুনে ফেলুন। আপনাদের মতামতের জন্য আমি অপেক্ষায় থাকব। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সকল পরিচিত জনের সাথে গল্পগুলি শেয়ার করার অনুরোধ রইল। শুনে নিন আজকের গল্প। সিদ্ধিনাথের নাম আপনারা শুনে থাকবেন। বিদ্যার খ্যাতি আছে। সরকারি কলেজে পড়াতেন, কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ায় চাকরি ছেড়ে প্রায় 3 বছর নিষ্কর্মা হয়ে বাড়িতে বসেছিলেন। এখন ভালো আছেন, শিবচন্দ্র কলেজে পড়াচ্ছেন। সম্প্রতি কুবুদ্ধির সম্বন্ধে থিসিস লিখে পিএইচডি ডিগ্রি পেয়েছেন। সিদ্ধিনাথের বাল্যবন্ধু উকিল গোপাল মুখুজ্জের বাড়িতে যথারীতি শান্ত আড্ডা বসেছে। উপস্থিত আছেন গোপালবাবু, তাঁর পত্নী নমিতা, নমিতার ছোট বোন অর্থাৎ সিদ্ধিনাথের ভূতপূর্ব ছাত্রী অসিতা, অসিতার স্বামী রমেশ ডাক্তার, আর সিদ্ধিনাথ। সিদ্ধিনাথের বাড়ি খুব কাছে। তার স্ত্রী নবদুর্গা একটু সেকেলে। এই মেয়ে পুরুষের আড্ডায় তিনি আসেন না। আড্ডারম্ভে গোপালবাবু বললেন, ওহে সিদ্ধিনাথ, তুমি ডক্টরেট পেয়েছ, তাতে আমরা সবাই খুশি হয়েছি। সম্মান তোমার বিদ্যের তুলনায় অবশ্য কিছুই নয়, তবে শোনায় ভালো, ডক্টর সিদ্ধিনাথ ভট্টাচার্যি। নমিতা তোমাকে আর অশ্রদ্ধা করতে পারবে না। নমিতা বললেন, ডক্টর একটা নিতান্ত বাজে উপাধি। গন্ডা গন্ডা ডক্টর পথে ঘাটে গড়াগড়ি যাচ্ছে। আমি ওকে একটি ভালো উপাধি দিচ্ছি, বক বক্তা। অসিতা বলল, মানে মানে কি দিদি? মানে খুব সোজা, যে বকে সে বক্তা, আর যে বক বক করে সে বক বক্তা। সিদ্ধিনাথ বললেন, থ্যাংক ইউ নমিতা দেবী। আপনার প্রদত্ত উপাধিটির মর্যাদা রাখতে আমি সর্বদাই চেষ্টা করব। নমিতা বললেন, তবে আর সময় নষ্ট করেন কেন? আপনার বক বক্তৃতা এখনই শুরু করুন না। কোন বিষয় শুনতে চান? শঙ্করের অদ্বৈতবাদ, মার্কসের দ্বান্দ্বিক জড়বাদ, শরীরতত্ত্ব, সমাজতত্ত্ব বা পরলোক তত্ত্ব? গোপালবাবু বললেন, ও সব নিরস তত্ত্ব শুনতে চাইনে। প্রেমের কথা যদি তোমার কিছু জানা থাকে তবে তাই বলো। হাড়ে হাড়ে জানা আছে। আমি নিজেই একবার বিশ্রী রকম প্রেমে পড়েছিলুম। নমিতা বললেন, আস্পর্ধা কম নয়। বাড়িতে পাহারাওয়ালি গিন্নি থাকতে প্রেমে পড়লেন কোন আক্কেলে? বলতে লজ্জা হয় না? মানুষের যা স্বাভাবিক ধর্ম তা স্বীকার করতে লজ্জা হবে কেন? আপনার মুখেই তো শুনেছি যে অসিতার বউ ভাতের ভোজে আপনি গপ গপ করে 4 গন্ডা ভেটকি মাছের ফ্রাই খেয়েছিলেন। তার জন্য আপনাকে তো রাক্ষসী বা মেছো পেতনি বলছি নে। গোপালবাবু বললেন, আহ, ঝগড়া করো কেন? নমিতা, সিধুকে বলতে দাও। তোমার মন্তব্য এবার শেষ করো। সিদ্ধিনাথ বলতে লাগলেন, ব্যাপারটা ঘটেছিল আমার বিবাহের আগে। গিন্নি থাকতে প্রেম হবার জো কি? তখন বয়স 22-23, পোস্ট গ্র্যাজুয়েটে পড়ি। বাবা মা দুজনেই বর্তমান। ওহে রমেশ ডাক্তার, তোমাদের শাস্ত্রে এই কথা বলে তো, কোনো দেশে একটা নতুন ব্যাধি যদি আসে তবে প্রথম প্রথম তা মারাত্মক হয়, কিন্তু 200-100 বছর পরে তার প্রকোপ অনেক কমে যায়।
রমেশ বলল, আজ্ঞে হাঁ, কোনো কোনো রোগের বেলা তাই হয় বটে। প্রেমও সেই রকম ব্যাধি। এর 3টি দশা আছে। প্রাইমারি স্টেজে প্রেম হল 90% লালসা, 10% ভালোবাসা। সেকেন্ডারি স্টেজে হাফ অ্যান্ড হাফ। টার্সিয়ারিতে প্রায় সবটাই ভালোবাসা, নামমাত্র লালসা। পুরাকালে পূর্বরাগ অর্থাৎ প্রেমের প্রথম আক্রমণ অতি সাংঘাতিক হতো। কাদম্বরীতে বাণভট্ট লিখেছেন, মহাশ্বেতার প্রেমে পড়ে পুণ্ডরীক হার্ট ফেল করে মারা যায়। আরব্য উপন্যাসের অনেক নায়ক নায়িকা প্রেমে শয্যাশায়ী হতো। অমন যে জবরদস্ত রাজর্ষি আরঙ্গজেব বাদশাহ, তিনিও প্রথম যৌবনে গোলকোন্ডার এক নবাব নন্দিনীকে দেখে মরণাপন্ন হয়েছিলেন। আজকাল এরকম বড় একটা দেখা যায় না, কারণ মেয়ে পুরুষ সবাই খুব হিসেবি হয়েছে। তাছাড়া দেদার প্রেমের গল্প পড়ে আর সিনেমার ছবি দেখে খানিকটা ইমিউনিটিও এসেছে। কিন্তু দৈবক্রমে আমি যে প্রেমের কবলে পড়েছিলুম তা সেই সেকেলে ভেরুলেন্ট টাইপের। তবে বেশি ভুগতে হয়নি, 5 দিনের মধ্যেই সেরে উঠি। নমিতা বললেন, কিসে সারল? পেনিসিলিন না খ্যাপা কুকুরের ইঞ্জেকশনে? আরে ওষুধের কাজ নয়, গুরুর কৃপায় সেরেছিল। আপনি তো পাষণ্ড লোক, আপনার আবার গুরুকে? ওহো, যিনি জ্ঞানদাতা বা শিক্ষাদাতা তিনিই তো গুরু। সম্প্রতি আমার 2টি গুরু জুটেছে, আমার ছাত্র পরাশর হোড় আর এ পাড়ার বকাটে ছোকরা গুলচাঁদ। পরাশরের কাছে কবিতা রচনা শিখছি, আর গুলচাঁদের কাছে বাইসাইকেল চড়া। অসিতা বলল, স্যার, আপনি তো বলতেন যে কাব্যচর্চা আর গাঁজা খাওয়া 2 সমান। তবে শিখছেন কেন? কিছু লিখছেন নাকি? রাম বলো, লেখবার জন্য শিখছি না, শুধু কবিতা লেখার প্যাঁচটা জানতে চাই। আর বাইসাইকেল শিখছি ট্রামে বাসের ভাড়া বাঁচাবার জন্য। দেখো অসিতা, কবিতা লেখা অতি সোজা কাজ। মাসখানিক প্র্যাকটিস করলে তুমিও পারবে, হয়তো তোমার দিদিও বছরখানিক চেষ্টা করলেই পারবেন। কেন যে লোকে কবিদের খাতির করে? নমিতা বললেন, বাজে কথা রাখুন। কার সঙ্গে প্রেম হয়েছিল? অত চট করে সারলই বা কি করে? প্রতিদ্বন্দ্বী আপনাকে ঠেঙিয়েছিল নাকি? ধৈর্য ধরুন, যথাক্রমে সবই শুনবেন। প্রেমে পড়ার 4-5 ঘন্টার মধ্যেই কাবু হয়ে গিয়েছিলুম। আহারে রুচি নেই, মাথা টিপটিপ করে, বুক ঢিপঢিপ করে, ঘুম মোটেই হয় না। লেখাপড়া চুলোয় গেল, 24 ঘন্টা শয্যাশায়ী। মা বললেন, হারে সিধু, তোর হয়েছে কি? কপালটা যেন ছ্যাঁক করছে। বাবা ডাক্তার ডাকলেন। নাড়ি, জিভ, বুক, পেট সব দেখে ডাক্তার বললেন, ডেঙ্গু মনে হচ্ছে। ভয়ের কারণ নেই, নড়াচড়া বন্ধ রাখবে, লিকুইড ডায়েট চলবে। 1 আউন্স ক্যাস্টর অয়েল এখনই খাইয়ে দিন, আর 10 গ্রেন কুইনিন নেবুর রস দিয়ে জলে গুলে এ বেলা একবার, ও বেলা একবার। মুখটা তেতো রাখা দরকার। রামদাস কাব্য সংখ্যা বেদান্ত চঞ্চু তখন ইউনিভার্সিটিতে প্রাচ্য দর্শনের অধ্যাপক ছিলেন। এখন তিনি নাগপুরে আছেন। বয়স বেশি নয়, আমার চাইতে 6-7 বছরের বড়। সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা একটু রসিক হয়ে থাকেন। রামদাসও রসিক লোক। ছাত্রদের সঙ্গে ইয়ার্কি দিতেন, কিন্তু সকলেই তাকে খুব শ্রদ্ধা করত। আমাকে তিনি বিশেষ রকম একটু স্নেহ করতেন, কারণ বিদ্যায় আর রূপে আমি ক্লাসের মধ্যে শ্রেষ্ঠ ছিলুম। নমিতা বললেন, জন্মস্তক বিদ্যের জাহাজ ছিলেন তা না হয় মানলুম, কিন্তু রূপ আবার কোথায় পেলেন? এই তো গুলিখোরের মতো চেহারা, গরুর মতন ড্যাব ড্যাবে চোখ, শুয়োর কুঁচির মতন চুল। সকলেই আপনার মতন অন্ধ নয়।
দুদিন আমাকে ক্লাসে দেখতে না পেয়ে চঞ্চু মশাই জিজ্ঞাসা করলেন, সিদ্ধিনাথ কামাই করছে কেন? ছাত্ররা বলল তার ভারী অসুখ। আমার বাবার সঙ্গে তার বাবার বন্ধুত্ব ছিল। সেই সূত্রে চঞ্চু মশাই মাঝে মাঝে আমাদের বাড়ি আসতেন। অসুখ শুনে আমায় দেখতে এলেন। নমিতা বললেন, বকবক করে শুধু বাজে কথা বলছেন। প্রেমে পড়লেন, অথচ প্রেম পাত্রীটির কোনো খবর নেই। তার নাম কি, পরিচয় কি, দেখতে কেমন, সব বৃত্তান্ত খুলে বলুন তো। আপনার রামদাস চঞ্চুর কথা আমরা শুনতে চাই না। ব্যস্ত হবেন না। কি জাতি, কি নাম ধরে, কোথায় বসতি করে, সবই শুনতে পাবেন। মেয়েটি দেখতে কেমন তা জানবার জন্য ছটফট করছেন নয়? আচ্ছা, এখনই বলে দিচ্ছি, অতি সুশ্রী, গৌরী তন্নী। আপনার মতন গোবদা নয়, হিংসুটেও নয়। গোপাল কি দেখে যে আপনার প্রেমে মজেছে তা বুঝতে পারি না। বুঝবার কোনো দরকার নেই। পরচর্চা না করে নিজের কথা বলুন। শুনুন, চঞ্চু মশাই যখন দেখতে এলেন তখন আমার ঘরে আর কেউ ছিল না। আমি চিৎপাত হয়ে বিছানায় শুয়ে আছি। কপালে ওডিকোলনের পটি, চোখে উদাস করুণ দৃষ্টি। মুখ দিয়ে মাঝে মাঝে আহ, ই, উ, এ প্রভৃতি কাতর ধ্বনি বেরুচ্ছে। রামদাস প্রশ্ন করলেন, কি হয়েছে সিদ্ধিনাথ? বললুম, কি জানি স্যার, শরীর অত্যন্ত খারাপ, বড় যন্ত্রণা, আমি আর বাঁচব না। চঞ্চুমশাই আমার নাড়ি দেখলেন, চোখ দেখলেন, বুক আর পিঠে হাত বুলুলেন। তারপর ঠোঁট কুঁচকে মাথা নেড়ে বললেন, সব লক্ষণ মিলে যাচ্ছে। জিজ্ঞেস করলুম, কিসের লক্ষণ পণ্ডিত মশাই? তিনি বললেন, সাত্ত্বিক বিকারের 8 লক্ষণ প্রকট হয়েছে। স্তম্ভ, সেদ, রোমাঞ্চ, স্বরভঙ্গ, বেপথু, বৈবর্ণ, অশ্রু, মূর্ছা। জিজ্ঞেস করলুম আবার, সাত্ত্বিক বিকারটা কি? তিনি বললেন, তুমি ঘোরতর প্রেমে পড়েছ। সুদুস্তুর পঙ্কে আকণ্ঠ নিমজ্জিত হয়ে হাবুডুবু খাচ্ছ। ঠিক বলেছি কি না? আমি ঢাকবার চেষ্টা করলুম না। বললুম, আজ্ঞে একদম ঠিক। তিনি জিজ্ঞেস করলেন, পাত্রীটিকে নামধাম বলে ফেলো। যদি অলঙ্ঘনীয় বাধা না থাকে তবে সম্বন্ধের চেষ্টা হবে। আমি বললুম, কোনো আশা নেই স্যার। বৈবাহিক অবৈবাহিক কোনো সম্পর্কই হবার জো নাই। আমার নাগালের একদম বাইরে। চঞ্চু মশাই বললেন, যদি নাগালের বাইরেই হয় এবং কোনো আশা না থাকে তবে বৃথা তার চিন্তা করছো কেন? মন থেকে একেবারে মুছে ফেলো। আমি বললুম, চেষ্টা তো করছি, কিন্তু পারছি না। তিনি বললেন, তার ব্যবস্থা আমি করছি, আগে তার পরিচয় দাও। আমি সবিস্তারে পরিচয় দিলুম। তাকে সিনেমায় দেখেছি, তিলোত্তমা ছবিতে নায়িকার পাটে। নমিতা বললেন, আরে রাম রাম, ছি ছি, এত ভনিতার পর সিনেমার অ্যাক্ট্রেস! স্কুলের চ্যাংড়া ছেলেরাই তো সেরকম প্রেমে পড়ে। ডক্টর সিদ্ধিনাথ বকবক্তার নজর অত ছোট তা মনে করিনি। উচ্চদরের কিছু আশা করেছিলুম, অন্তত একটা পিস্তলওয়ালি অগ্নিদিদি কিংবা নাটোরের বনলতা সেন। অসিতা বলল, অমন আশা তোমার করাই অন্যায় দিদি। এর তো তখন কম বয়স, ডক্টর বা বকবক্তা কোনো খেতাবই পাননি। সিদ্ধিনাথ বললেন, ছি ছি করবার কোনো কারণ নেই। আমার মনোরথে আকাশের নক্ষত্র জোতা ছিল। তিলোত্তমা ছবিতে এসে নায়িকা সাজত। তার নিজের নামও তিলোত্তমা। তার বাপ আর ঠাকুরদা বাঙালি,
ঠাকুমা বর্মী, মা অ্যাংলো ইন্ডিয়ান, দিদিমা ইংরেজ, দাদামশাই পাঞ্জাবি। অ্যাভারেজ বাঙালি মেয়ে মোটেই সুশ্রী নয়। জারুল কাঠের মতন গায়ের রং, ছোট ছোট চোখ, একান থেকে ওকান পর্যন্ত মুখের হাঁ, যেন ইঁদুর ধরা জাঁতিকল, মোটা ঠোঁট, থুতনি এতটুকু। বিশ্বাস না হয় তো আরশিতে মুখ দেখুন। নমিতা বললেন, বাঙালি পুরুষদের চেহারা কেমন তা শুনবেন? চোয়াড়ে গড়ন, আবলুস কাঠের মতন রং। সিদ্ধিনাথ হাত নেড়ে বললেন, থামুন থামুন, যা বলবার গোপালকে আড়ালে বলবেন। অন্যের কাছে প্রতিনিন্দা মহাপাপ। যা বলছিলাম শুনুন। তিলোত্তমার দেহে 4 জাতের রক্ত মিশেছিল, সেজন্যেই সে অসাধারণ সুন্দরী। গোড়ালি পর্যন্ত চুল, চাঁপা ফুলের মতো রং। অসিতা বলল, রং কি করে টের পেলেন স্যার? তখন তো টেকনিকালার হয়নি। আরে রংটা অনুমান করেছিলুম। লম্বা ছিপছিপে গড়ন, পক্ক বিশ্বাধরষ্ঠী, চকিত হরিণী প্রেক্ষণা, পিনস্তনী, নিবিড় নিত্য। কালিদাস যাকে বলেছেন যুবতী বিষয়ে বিধাতার আদ্যা সৃষ্টি। নমিতা বললেন, বিধাতার সৃষ্টি থোড়াই। আপনি দেখলে হাঁদা ছিলেন, তাই আসল রূপ টের পাননি। রং সুরমা, পরচুল, তুলো আর খড় দিয়ে কি করে গড়া যায় তার কোনো আইডিয়াই আপনার নেই। রামদাস চঞ্চুও তাই বলেছিলেন বটে। যাই হোক, তারপর শুনুন। তিলোত্তমার গলার আওয়াজ এত মিষ্টি যে তা বলবার নয়। নমিতা বলল, উপমা খুঁজে পাচ্ছেন না তো? রূপলী কণ্ঠস্বর বলা চলে? ও হলো ইংরেজির অন্ধ নকল। কণ্ঠস্বর ওরকম সোনালি রূপলী হয় না। সোনার উপর আওয়াজও ভালো নয়, বরং স্টিলের তারের সঙ্গে তুলনা দেওয়া যেতে পারে। যেমন বীণার ঝংকার কিংবা দামি ঘড়ির ডিংডং। রামদাস চঞ্চু তিলোত্তমার বিবরণ শুনে প্রশ্ন করলেন, তার সঙ্গে তোমার আলাপ হয়েছে? বললুম, আলাপ কোত্থেকে হবে স্যার? সে থাকে তো বোম্বাইয়ে। তাকে কোনোদিন সশরীরে দেখিইনি। শুধু ছবিতেই তার মূর্তি দেখেছি, ছবিতেই তার কথা আর গান শুনেছি। চঞ্চুমশাই সহাস্যে বললেন, বেশ বেশ, কায়া দেখনি, শুধু ছায়া দেখেছ। এখন শুয়ে শুয়ে ছায়াও দেখছ না, শুধু মায়া দেখছ। ভয় নেই, আমি তোমাকে উদ্ধার করব। সাংখ্য দর্শন বলে প্রকৃতি এক আর পুরুষ অনেক। পুরুষ আসলে শুদ্ধ বুদ্ধ নির্বিকার, কিন্তু তার সামনে যখন প্রকৃতি সেজে গুজে নৃত্য করে তখন পুরুষের বিকার হয়। সে ভবযন্ত্রণা ভোগ করে। প্রজ্ঞা লাভ করলেই পুরুষের নেশা ছুটে যায়, প্রকৃতি অন্তর্হিত হয়। তুমি একজন পুরুষ, তিলোত্তমা রূপা প্রকৃতি তোমার সামনে নেচেছিল, এখনো তোমার মনের মধ্যে নাচছে, তাই তোমার এই দুর্দশা। বৎস সিদ্ধিনাথ, প্রবুদ্ধ হও, তোমার পৌরুষ দেখাও। প্রকৃতিকে ধমক দিয়ে বলো, দূর হ মায়াবিনী, গেট আউট। ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য ঝেড়ে ফেলে দিয়ে মোহমুক্ত হয়ে কৈবল্য লাভ করো। আমি বললুম, ওসব তত্ত্বকথায় কিছু হবে না স্যার। তিনি বললেন, বেশ, সাংখ্যে যদি কাজ না হয় অদ্বৈতবাদ শোনো। এই জগতে হরেক রকম যা দেখছ তার কোনো অস্তিত্ব নেই, শুধুই মায়া। একমাত্র ব্রহ্মই আছেন। তিনি পুরুষও নন, স্ত্রীও নন, ক্লীবলিঙ্গ, এবং তুমি সেই ব্রহ্ম। আমি অবাক হয়ে গেলুম। বললুম, বলেন কি স্যার, আপনি ব্রহ্ম নন? তিনি বললেন, আমিও ব্রহ্ম। তিলোত্তমা, তোমার সহপাঠীরা, তোমাদের ভাইস চ্যান্সেলর, প্রত্যেকেই ব্রহ্ম। সবাই এক, শুধু মায়ার জন্য আলাদা আলাদা বোধ হয়। আমি বললুম,
আপনি বলতে চান তিলোত্তমা আর আমাদের বাড়ির কুঁজি বুড়ি দুই এক? তিনিও বললেন, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সুন্দর বা কুৎসিত, সাধু বা অসাধু, সবই তুল্যমূল্য। এক পরমাত্মা সর্বভূতে বিরাজমান। বোকা লোক মনে করে 1 সের তুলোর চাইতে 1 সের লোহা বেশি ভারী, কিন্তু প্রকৃতপক্ষে দুয়েরই ওজন সমান। আমি বললুম, মানি না স্যার। আপনি নিচের ওই উঠোনে দাঁড়ান, আমি দোতলা থেকে আপনার মাথায় 1 সের তুলো ফেলব, তারপর 1 সের লোহা ফেলব। তারপরেও যদি বেঁচে থাকেন তবে আপনার কথা মানব। অট্টহাস্য করে চঞ্চুমশাই বললেন, ও হে সিদ্ধিনাথ, গুরু মারা বিদ্যে এখনো তোমার হয়নি। একটু সায়েন্স পড়ো। তুমি গুরুত্ব আর আপেক্ষিক গুরুত্ব, ভার আর সংঘাত গুলিয়ে ফেলেছ। আমি এসব শুনে বললুম, যাই বলুন স্যার, আপনার অদ্বৈতবাদে কোনো ফল হবে না। তিলোত্তমা হচ্ছে অলোক সামান্যা নারী, তার সঙ্গে কারোর তুলনাই হতে পারে না। তার চেহারা, অভিনয় আর গান আমাকে জাদু করেছে। চঞ্চুমশাই বললেন, তবে কাণ্ডজ্ঞান প্রয়োগ করো, যাকে বলে কমন সেন্স। পক্ষীরাজ ঘোড়া, আকাশ কুসুম, শিংওয়ালা খরগোশ, এসবে বিশ্বাস করো? আমিও বললুম, আজ্ঞে না, ওসব তো কল্পনা, কিন্তু তিলোত্তমা বাস্তব। তিনি বললেন, একেবারেই ভুল। কবি খুব হাতে রেখেই বলেছেন, অর্ধেক কল্পনা তুমি অর্ধেক মানবী। তোমার তিলোত্তমা অর্ধেক নয়, 15 আনা কল্পনা। তুমি তার কতটুকু জানো হে ছোকরা? তার মূর্তিটা জোড়াতালি দিয়ে তৈরি। তার ভাষাও নিজের নয়, নাট্যকারের। তার গানও নিজের নয়, অন্য মেয়ে আড়াল থেকে গেয়েছে। একটা কৃত্রিম মানবীর চিত্রার্পিতা ছায়া দেখে তুমি ভুলে গেলে? তার মেজাজ তুমি জানো না। হয়তো খেঁকি কুদুলি, হয়তো নেশা করে, হয়তো দেমাকে মটমট করছে, হয়তো তার কালচারও বিশেষ কিছু নেই। একটু ভেবে আমি বললুম, পণ্ডিত মশাই, আপনার কথা শুনে এখন মনে পড়ছে, তিলোত্তমা সরোবরকে সরোবর, জিহ্বাকে জেহোভা আর প্রেমকে ফ্রেম বলেছিল। পণ্ডিত মশাই তৎক্ষণাৎ বললেন, তবেই বোঝো। তুমি আবার ভীষণ খুঁতখুঁতে। যদি তোমাদের মিলন হয়, তার সঙ্গে যদি তুমি ঘর করো, তবে 2 দিনেই তার গ্ল্যামার লোপ পাবে। সেকালে কলকাতায় একজন অতি শৌখিন বনেদি বড়লোক ছিলেন। তিনি রোজ সন্ধ্যায় তার রূপসী রক্ষিতার বাড়িতে যেতেন। দুপুর রাতে বাড়ি ফিরতেন। কোনো কারণে 2 দিন তিনি যেতে পারেননি। বিরহ যন্ত্রণা সইতে না পেরে 3য় দিন ভোরবেলায় তিনি হাজির হলেন। দেখলেন তার প্রেয়সী একটা শাড়ি জড়িয়ে গাড়ু হাতে কোথায় চলেছেন। তাই দেখে ভদ্রলোক আকাশ থেকে পড়ে বললেন, হে, তুমি? নমিতা সব শুনে বললেন, আপনি এত বাজে, মুখে আপনার কিছুই বাধে না। আরে, ও তো আমি বলিনি, গুরু মুখে যা শুনেছি তাই আবৃত্তি করছি। প্রেয়সীর সেই অদৃষ্টপূর্ব প্রাকৃত রূপ দেখে ভদ্রলোকের মোহ কেটে গেল। তিনি বৈরাগ্য অবলম্বন করে বৃন্দাবনবাসী হলেন। নমিতা শুনে বললেন, আপনার নিজের কি হলো তাই বলুন। আরে, তারপর চঞ্চুমশাই কি বললেন শুনুন। ওহে সিদ্ধিনাথ, এখন তোমাকে আসল তিলোত্তমার ইতিহাস বলছি, শোনো। সুন্দ উপসুন্দ 2 ভাই ছিল হরিহরাত্মা। তাদের উপদ্রবে ব্যতিব্যস্ত হয়ে দেবতারা ব্রহ্মার শরণ নিলেন। ব্রহ্মা বললেন, ভয় নেই, আমি 2 দিনেই ওদের সাবার করে দিচ্ছি।
তিনি ব্রাহ্মী মায়ায় এক সিনথেটিক ললনা সৃষ্টি করলেন। জগতের যাবতীয় সুন্দর বস্তুর তিল তিল উপাদানের সংযোগে তৈরি, সেজন্য তার নাম হল তিলোত্তমা। তার ট্রায়াল দেখবার জন্য দেবতারা ব্রহ্মসভায় সমবেত হলেন। ব্রহ্মার চারদিক ঘুরে ঘুরে তিলোত্তমা নাচতে লাগল। পিতামহ প্রবীণ লোক, চক্ষু লজ্জা আছে, ঘাড় ফিরিয়ে দেখতে পারেন না। অগত্যা তার ঘাড়ের চারদিকে 4টে মুন্ডু বার হল। ইন্দ্রের সর্বাঙ্গে সহস্র লোচন ফুটে উঠল। তাই দিয়ে তিনি তিলোত্তমার রূপ সুধা পান করতে লাগলেন। অনেকক্ষণ নাচ দেখে ব্রহ্মা বললেন, বাহ, খাসা হয়েছে। এখন তুমি সুন্দর উপসুন্দর কাছে গিয়ে তাদের সামনেও নৃত্য করো। তিলোত্তমা তাই করল। তাকে দখল করবার জন্য 2 ভাই কাড়াকাড়ি মারামারি করে দুজনেই মরল। দেবতারা নিরাপদ হলেন। ইন্দ্র বললেন, তিলোত্তমা, আমার সঙ্গে অমরাবতীতে চলো। শচীকে বরখাস্ত করে তোমাকেই ইন্দ্রাণী করব। বিষ্ণু বললেন, খবরদার, তিলোত্তমার দিকে নজর দিও না। ও বৈকুণ্ঠে যাবে, আমার পদসেবা করবে। মহেশ্বর বললেন, ওহে বিষ্ণু, তোমার তো বিস্তর সেবা দাসী আছে। তিলোত্তমা বরং আমার সঙ্গে কৈলাসে যাবে। পার্বতীর একজন ঝি দরকার। তখন ব্রহ্মা বেগতিক দেখে বললেন, তিলোত্তমা, স্ফট স্ফট স্ফুটয় স্ফুটয়। তিলোত্তমা দড়াম করে ফেটে গেল, অ্যাটম বোমার মতন। তার সমস্ত সত্তা বিশ্লিষ্ট হল। যে উপাদান যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেল। কান্তি বিদ্যুল্লতায়, কেশরাশি মেঘমালায়, মুখচ্ছবি পূর্ণচন্দ্রে, দৃষ্টি মৃগলোচনে, ওষ্ঠরাগ পক্কবিম্বে, দন্তরুচি কুন্দকলিকায়, কণ্ঠস্বর বেণুবীণায়, বাহু মৃণালদণ্ডে, উরু কদলিকাণ্ডে। পড়ে রইল শুধু একটু রেডিও অ্যাক্টিভ ধোঁয়া। অসিতা বলল, তিলোত্তমার মন কোথায় ফিরে গেল তা তো বললেন না স্যার। আহা, তার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কিছুই ছিল না, আত্মাও ছিল না। তিলোত্তমা একটা রোবট। পুরাণ কথা শেষ করে চঞ্চুমশায় প্রশ্ন করেছিলেন, বৎস সিদ্ধিনাথ, এখন কিঞ্চিত সুস্থ বোধ করছো কি? মোহ অপগত হয়েছে? আমি লাফ দিয়ে উঠে বললুম, একদম সেরে গেছি স্যার। আমার মানসী তিলোত্তমাও এক্সপ্লোড করে বিলীন হয়েছে। চঞ্চুমশাই তো অবাক, বললেন, এখনো বলা যায় না, কিছু ধোঁয়া থাকতে পারে। দেখো সিদ্ধিনাথ, তোমার চটপট বিবাহ হওয়া দরকার। তোমার বাপ মায়েরও সেই ইচ্ছা। আমার ছোট শালী নবদুর্গা দেখতে নেহাত মন্দ নয়। কাল বিকেলে আমাদের বাড়িতে এসে তাকে একবার দেখো। আমি উত্তর দিলুম, দেখবার দরকার নেই স্যার। ছায়া দেখে একবার ভুলেছি, কায়া দেখে আর ভুলতে চাইনে। ওই নবদুর্গা না বনদুর্গা কি নাম বললেন, ওকেই বিয়ে করব। আপনি যখন বলছেন তখন আর কথা কি। চঞ্চুমশাই বললেন, ঠিক বলেছ সিদ্ধিনাথ। 10 মিনিট দেখে তুমি আর কি বুঝবে? আমি তো 10 বছরেও নবদুর্গার দিদি জয় দুর্গার ইয়ত্তাও পাইনি। বিবাহ হয়ে যাক, তারপর ধীরে সুস্থে যতদিন খুশি বোঝো। তারপর চঞ্চুমশাই বাবাকে বললেন। বাবা মা রাজি হলেন। 2 মাসের মধ্যে নবদুর্গার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। গোপালবাবু এত সব শুনে বললেন, সিদ্ধিনাথের ইতিহাস তো শেষ হলো,
এখন নমিতা, তোমার মন্তব্য বলতে পারো। নমিতা বললেন, আপনার গিন্নিকে এই কেচ্ছা শুনিয়েছেন? সিদ্ধিনাথ বললেন, শুনিয়েছি, আরও অনেক রকম জীবন স্মৃতি তাকে বলেছি, কিন্তু প্রতিবাক্যে তার আস্থা নেই। আমার কোনো কথাই তিনি বিশ্বাস করেন না। নমিতা বললেন, জীবন স্মৃতি না ছাই, বকবক করে আবোল তাবোল বানিয়ে বলেছেন, আগা গোড়া মিথ্যে, শুধু নবদুর্গা সত্যি। শেষ হল লেখক রাজশেখর বসুর কলমে গল্প তিলোত্তমা। পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে।